হ্যালো, ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেম ফিলোসফি মেজর পরীক্ষা ঘন্টি বাজাচ্ছে। তোমাদের সাজেশন দরকার, তাই তো? সেই নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি আমি, সমীরণ স্যার, সন্ন্যাসী কোচিকের তরফ থেকে। কিরকম সাজেশন দেব, কি কি বলবো, কি ডাউট সলভ হবে, সমস্তটা এই ভিডিওতে আছে, সঙ্গে সাজেশনও রয়েছে। চলো ভিডিও শুরু করা যাক। তোমরা জানো ডিএসসিসি 3 ইন্ডিয়ান ফিলোসফি অলরেডি দুটো ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে। এইবার তোমাদের সেখানে আমি ডাউট সলভ করেছি জনদর্শনের এবং ন্যায় দর্শনের কিছুটা। সময় খুব কম, কম সময়ের মধ্যে কি করে তোমাদের রেডি করা যায় এবং লাস্ট কয়েকটা দিনের মধ্যে কোন কোন কোয়েশ্চেন্সগুলো অবশ্যই দেখার, কোন কোন কোয়েশ্চেন্সগুলো বুঝতে হবে, সেই সংক্রান্ত ভিডিওটা। সাজেশন আসছে, থাকবে। আজকে ন্যায় দর্শন থেকে তোমাদের কি কি কোয়েশ্চেন্স করতে হবে, কি কি সাজেস্টিভ কোয়েশ্চেন্স আছে, সেই জিনিসটা নিয়ে বলবো। কিন্তু তার আগে একটা শিওর কোয়েশ্চেন সম্পর্কে তোমাদের বুঝিয়ে দেব। সেটা কি? সেটা হচ্ছে অনুমান থেকে স্বার্থানুমান আর পরার্থানুমান। চলো দেখে নিই স্বার্থানুমান পরার্থানুমান কি করে বুঝতে হয়, এবং খুব ইম্পর্টেন্ট পঞ্চাবয়বী ন্যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। স্বার্থানুমান পরার্থানুমান এবং পঞ্চাবয়বী ন্যায় সেটা কি, কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে বুঝতে হয়, এই ভিডিওতে দেখে নিই। তারপরে থাকছে তোমাদের জন্য সাজেশন ন্যায় থেকে। স্বার্থানুমান আর পরার্থানুমানটা অনুমানের দুইটি প্রকার। এখন এই দুইটি প্রকারের বিষয় বলার আগে অনুমান জায়গাটা কি সেটা একটু বলে নেওয়া ভালো। অনুমান হচ্ছে একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে যে জ্ঞানটা লাভ হয় তাকে বলা হয় অনুমিতি। ব্যাপারটা অনুমানটা হচ্ছে প্রমাণ আর অনুমিতিটা হচ্ছে প্রমা বা যথার্থ জ্ঞান। এখন বিষয়টা হচ্ছে ব্যাপারটা কি, আমরা প্রত্যেক দিন অনুমান করি। অনুমানটা হচ্ছে সেই জ্ঞান যেটা প্রত্যক্ষের উপর ডিপেন্ডেন্ট কিন্তু প্রত্যক্ষ নয়। প্রত্যক্ষের উপর ডিপেন্ডেন্ট কেন? তোমাকে অনুমান কি করতে হচ্ছে? যে স্ট্যান্ডার্ড এক্সাম্পলটা তোমরা জানো সেটা হচ্ছে পর্বতে আমরা বহ্নি অনুমান করছি কি দেখে? ধোঁয়া দেখে। এখন ব্যাপারটা হচ্ছে আমি পর্বতে ধোঁয়া দেখতে পেয়েছি, আগুন তো দেখতে পাইনি। তাহলে দেখতে না পাওয়া আগুনটার সম্পর্কে জানবো কি করে? দেখতে না পাওয়া আগুনটা সম্পর্কে জানবো কি করে? এই জানার প্রক্রিয়াটাকেই বলা হয় অনুমান। যেখানে আমার যেটা লাগে সেটাকে বলে ব্যাপ্তি বাক্য। আমার এখানে ব্যাপ্তি বাক্যর প্রয়োজন। ব্যাপ্তি বাক্য মানেটা কি? এই জ্ঞানটা আমার আগে দরকার যে যেখানে যেখানে ধোঁয়া থাকে সেখানে সেখানে আগুন থাকে, যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন। এই জ্ঞানটা আমার না হলে আমি পর্বতের এই ধোঁয়া দেখতে পেয়েছি, ধোঁয়া দেখে যে আগুন আছে এইটা আমি জানতে পারবো না। আর এই যে ব্যাপ্তিক জ্ঞানটা, যত্র ধূম তত্র অগ্নি, মানে যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বহ্নি, এই জ্ঞানটা হতে গেলে আমাকে বহ্নি আর ধূম বা ধোঁয়া বা আগুন একসাথে আছে এটা চোখে দেখতে হবে, অর্থাৎ প্রত্যেকের উপরে ডিপেন্ডেন্ট। এই জ্ঞানকে বলা হচ্ছে অনুমান। এবার অনুমানের বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে প্রকারভেদ করা হয়েছে, ঠিক আছে? আজকে আমরা বুঝবো যেটা, সেটা স্বার্থানুমান আর পরার্থানুমান। এটা কিভাবে একজন অনুমান করছে, অনুমান প্রক্রিয়াটার উপর ডিপেন্ড করে দুভাগে ভাগ করা আছে, স্বার্থা আর পরার্থা। স্বার্থানুমান আর পরার্থানুমান। আচ্ছা, স্বার্থ বা অর্থ, যেটা নিজের জন্য করা হচ্ছে, যেটা আমি নিজের জন্য অনুমান করছি সেটাকে বলা হয় স্বার্থানুমান। আর যেটা পরার্থা, পরের জন্য অনুমান করছি বা পরকে অনুমান করে বোঝাচ্ছি, সেটাকে বলা হয় পরার্থানুমান। ব্যাপারটা খুব ইজি, খুবই ইজি। এই জটিল জটিল শব্দগুলো আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে সমস্যাটা হয় শব্দের কাঠিন্যতায় আমরা বড্ড বেশি ভয় পেয়ে বসে থাকি, কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুব ইজি। তো বিষয়টাকে বোঝা খুব সহজ হয়ে যায়। ওয়েস্টার্ন ফিলোসফি থেকে অনেক গুণ ইজি ইন্ডিয়ান ফিলোসফি, কিন্তু বুঝতে হয়, শুধু বোঝাটা হচ্ছে বিষয়। তো স্বার্থানুমান পরার্থানুমান। এবার এই স্বার্থানুমান বলতে কি বোঝালাম? স্বার্থা মানে যেটা নিজের জন্য অনুমান করছি সেটা স্বার্থানুমান, আর পরের জন্য যে অনুমান করছি পরার্থানুমান। এবার এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝাই। তোমরা দেখছিলে স্বার্থানুমান এবং পরার্থানুমান লেখার পাশে স্বার্থানুমানের পাশে লেখা ত্রিবয়ব আর পরার্থানুমানের পাশে লেখা পঞ্চাবয়ব। এই ব্যাপারটাও কি সেটা বোঝাচ্ছি। প্রথমে স্বার্থানুমানে দেখি, মানে যেটা নিজের জন্য করা হয় স্বার্থানুমান। সেখানে তিনখানা আমার সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। এই তিনখানা সেন্টেন্স ব্যবহার করার জন্য এটাকে বলে ত্রিবয়বী ন্যায়। ত্রিবয়বী ন্যায় মানে নিজে বোঝার জন্য, কোনো একটা অনুমান নিজে করার জন্য আবার তিনটে সেন্টেন্স দিয়ে হয়ে যায়। কিন্তু আমি যে অনুমানটা করেছি সেটা অপরকে বোঝানোর জন্য আমার বেশি লাগে, 5টা সেন্টেন্স লাগে।
এখানে হলো পঞ্চাবয়বী। অনেকে আবার তার থেকে বেশিও স্বীকার করে, কিন্তু যে নৈয়ায়িকদের কথা আমি আজ এখন পড়ছি এবং তোমাদের পাঠ্য, সেখানে পঞ্চাবয়বী ন্যায়ের কথাই বলা হয়েছে। তোমরা যারা টিউশনই করো, আমিও পড়াই, তোমরা যারা টিউশনই করো জানো যে নিজে বুঝতে যতটা সময় না লাগে, অপরকে বোঝাতে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়। ব্যাপারটা সেম। নিজে বোঝার জন্য 3টে বাক্য যথেষ্ট, কিন্তু অপরকে বোঝাতে 5টা বাক্য যথেষ্ট। শ্রী রামকৃষ্ণ তোর একটি কথা আছে, খুব ভালো, আমার খুব ফেভারিট কথা, যে নিজেকে মারার জন্য একটা ব্লেডই যথেষ্ট, একটা ব্লেডই নিজেকে মারার জন্য যথেষ্ট, কিন্তু অপরকে মারতে গেলে ঢাল, তরোয়াল, কামান সমস্ত নিয়ে যেতে হয়। তো একই জিনিস, যে নিজে বোঝার জন্য 3টে বাক্য যথেষ্ট, কিন্তু অপরকে বোঝানোর জন্য আমাকে 5টা বাক্য ব্যবহার করতে হয়। তো সেটা কি পরে আসছে কি ত্রিবয় বিনয় বুঝি। তো ত্রিবয় বিনয়ের কি ক্ষেত্রে হবে, যেখানে যেখানে ধুম সেখানে সেখানে বন্যি। এই ব্যক্তি বাক্য আমার দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। তো সেখানে গিয়ে পর্বতটি ধূমবান, পর্বতে গিয়ে দূরে দেখতে পেলাম ধোঁয়া উঠছে, সেখান থেকে আমার গেল ও আচ্ছা আচ্ছা, পর্বতটি যখন ধোঁয়া আছে মানে আমি জানি যেখানে যেখানে ধোঁয়া থাকে সেখানে সেখানে আগুন থাকে, তাহলে পর্বতে আমি ধোঁয়া দেখতে পেয়েছি, তাহলে এই পর্বতেও আগুন রয়েছে। ব্যাস, আর অনুমান হয়ে গেল, আর কিছু অসুবিধা নেই। এটা হলো স্বার্থানুমান। কিন্তু এইবার এই কেসটাই এমন একজনকে বোঝাতে হবে যার কাছে এই ব্যক্তি জ্ঞানটাই নেই, যার কাছে ব্যক্তিক জ্ঞানটাই নেই, তাকে আমাকে বোঝাতে হবে। তার মধ্যে তাহলে ব্যক্তিক জ্ঞানটা প্রতিষ্ঠা করাতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। সেটা কিভাবে করাবো, সেইটা হচ্ছে পরার্থানুমান। পরার্থানুমানে 5টা বাক্য থাকে, এই 5টা বাক্যের 5টা নাম, এই নামগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন। এই 5টা বাক্য, প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন। এটা মানে উপনয়, অনেক উপনয়ন লিখে ফেলে, উপনয়ন মানে পইতে, উপনয়ন নয়, এটা উপনয়, ঠিক আছে। নিগমন, এই 5টা বাক্য মানে এগুলো কি? প্রতিজ্ঞা বাক্য হচ্ছে যেটা আমি অনুমান মানে যেটা আমি অনুমান করব, বা যেটা আমি সিদ্ধান্ত করলাম এখানে, যে পরবর্তীতে আগুন আছে। ধরো আমি আমার একজন বন্ধুকে বোঝাচ্ছি, এই পর্বত দেখ দেখ পাহাড়টাতে আগুন আছে। ও তো আগুন দেখতে পাচ্ছে না, ও তো ধোঁয়া দেখতে পাচ্ছে। ও বলছে কি রে তুই কি, কোথায়, আগুন তো দেখতে পাচ্ছি না। আমি বলছি আরে হ্যাঁ রে, দেখ না আগুন আছে ওখানে। তো এই পর্বতটি বহ্নিমান বা পর্বতে আগুন আছে, এটা হলো প্রতিজ্ঞা বাক্য হলো। এবার আমাকে এবার ও আবার পাল্টা প্রশ্ন করবে, তুই কি করে বুঝলি, কি করে বুঝলি, কি করে বুঝলি মানে কি, আমাকে যুক্তি দিতে হবে এবার, অর্থাৎ হেতু, হেতু দিতে হবে যে কি কেন কি করে বলছি আমি। তো আমি তখন বলবো আরে ধোঁয়া দেখতে পাচ্ছিস না, অর্থাৎ পর্বতটি ধূমবান, এখানে হলো পর্বতটি বহ্নিমান। তারপরে হবে কি পর্বতটি ধূমবান, এই হ্যাঁ ধূমবান, এটা গেল আমার হেতু বাক্য। ক্লিয়ার? ধূমবান, ধোঁয়া দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন করবে তো কি হয়ে যাবে, ধোঁয়া দেখতে পেয়েছিস, আগুন কি ধরে দেখতে পেয়েছিস? ওর তো ব্যাপ্তিক জ্ঞান নেই, ধোঁয়া থাকলে আগুন থাকবে। তো এখানে এবার কি, আমাকে এবার উদাহরণ দিয়ে বুঝাতে হবে যে আরে যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। যেমন রান্নাঘরে দেখিসনি, রান্নাঘর মানে আমাদের রান্নাঘর ভেবো না, উনুনের রান্নাঘর পাবো, আগে যারা উনানে রান্না করতো, কিংবা যেখানে হোমযজ্ঞ হয় সে জায়গাতে যে ধোঁয়া উঠছে, আগুন আছে। তো ওটাকে উদাহরণ দিয়ে বলতে, আরে মনে কর মহারস মানে রান্নাঘর, যজ্ঞবেদী দেখিস না ওখানটাতে ধোঁয়া আছে আগুন আছে, ঠিক আছে উদাহরণ দিলাম মহারস বা যজ্ঞশালা, ঠিক আছে উদাহরণ দিলাম। ও বললো যে, ও তখন বলবে যে হ্যাঁ ওখানে তো দেখেছি, হ্যাঁ খুব স্বাভাবিক ওখানে তো দেখেছি, কিন্তু পর্বতেও আছে তুই কি করে বলছিস, ঠিক তো ওখানে তো দেখেছি পর্বতেও সেম নিয়ে। তখন তাকে বলতে হবে যে এই যে ব্যক্তি সম্বন্ধটা ওখানে দেখেছিলি, তুই একটু মনে করে দেখ তো, সব জায়গায় যেখানে যেখানে ধোঁয়া দেখেছি আগুন দেখতে পেয়েছিলি কি? ও তখন ভেবে বলবে যে হ্যাঁ ঠিক তো, যেখানে যেখানে ধোঁয়া আছে দেখেছি সেখানে যে আগুন আছে দেখতে পেয়েছি, ওই সেম জিনিসটা এখানেও আছে, সেটা বোঝ। অর্থাৎ এই পর্বতটি তো বহ্নিব্যাপ্য ধূম আছে, বহ্নিব্যাপ্য ধূম আছে, পর্বতে তো ব্যাপ্য ধূম আছে। ও তখন বুঝতে পারবে হ্যাঁ তাহলে তো এই ধোঁয়া দেখেই বোঝা যাচ্ছে যে পর্বতটি বহ্নিমান। তো নিগমনে ও সিদ্ধান্ত করে বুঝতে পারবে এবার যে হ্যাঁ পর্বতটি বহ্নিমান। আশা করি তোমরাও বুঝতে পেরেছো। এই হচ্ছে স্বার্থানুমান আর পরার্থানুমান, এবং এই দুটোর পার্থক্য অবশ্যই বুঝতে পারছো নিশ্চয়ই। এই পঞ্চাবয়বী ন্যায়টা খুব ইম্পর্টেন্ট, গঠন করতে দেয়। তো এইবার তোমাদের আশা করি বুঝতে পেরে গেছো। এইবার এই ন্যায় থেকে কি কি সাজেশন সেটা তোমাদের বলবো, চলো দেখে নিই। ন্যায় দর্শন থেকে কোন কোন কোয়েশ্চেন্স গুলো পরীক্ষার জন্য করবে সেগুলো খুব চটজলদি বলে দিই। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, এটা একটা বড় কোয়েশ্চেন, প্রত্যক্ষের সংজ্ঞা দাও,
সন্নিকর্ষ বলতে কি বোঝো? লৌকিক সন্নিকর্ষের প্রকারভেদ। এইটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা তোমাদের আগের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি, পড়িয়ে দিয়েছি, না দেখে থাকলে গিয়ে দেখে এসো। নেক্সট কোয়েশ্চেন, অলৌকিক সন্নিকর্ষের প্রকারভেদ। অলৌকিক সন্নিকর্ষটাও পড়ানো হয়ে গেছে। প্রত্যক্ষ থেকে আরেকটা কোয়েশ্চেন, প্রত্যভিজ্ঞা কি? এই তিনটে কোয়েশ্চেন একদম খুব ভালো করে করবে, খুব ভালো করে করবে, এটা যেন একদম ছাড়া না হয়। নেক্সট, অনুমান থেকে। অনুমান থেকে স্বার্থানুমান ও পরার্থানুমানের পার্থক্য বা এরকম আসতে পারে, স্বার্থানুমান বলতে কি বোঝো, পরার্থানুমান বলতে কি বোঝো। এই জায়গাটা খুব ভালো করে আজকে বোঝালাম, ভালো করে বুঝে নিও। না বুঝতে পারলে কমেন্টে জানিও, আমি তার সলিউশন বলে দেবো। পঞ্চাবয়বী ন্যায় গঠন, মানে গঠন বলতে কি, তোমাকে একটা অনুমান দিয়ে দেবে, তোমার সেখানে পঞ্চাবয়বী ন্যায় গঠন করতে হবে। যেরকম পরবর্তী বহ্নিমান কেননা ধূমবান, ওইটা আমি পঞ্চাবয়বী ন্যায় মানে একদম প্রতিজ্ঞা বাক্য, প্রতিজ্ঞা বাক্য, হেতু বাক্য, উদাহরণ বাক্য, উপনয় বাক্য, নিগমন বাক্য, এরকম স্টেপ বাই স্টেপ লিখে প্রত্যেকটা লিখে বোঝাতে হবে। এটা বলে পঞ্চাবয়বী ন্যায় গঠন। তো যদি তোমরা মনে করো যে এরকম একটা এক্সাম্পল আরো তোমার চাই, তাহলে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই সেটার একটা শর্ট ভিডিও হলে আপলোড করে দেবো। এইটা গেল পরের কোয়েশ্চেনটি, পঞ্চাবয়বী ন্যায় গঠন। কেবলান্বয় কেবল ব্যতি কি, অন্যয় ব্যতি কি, এই কোয়েশ্চেনটা এটাও আমার বোঝানো আছে, কিন্তু এটা এইখানে নয়, এটা বোঝানো আছে এসএসসি তে। এসএসসির প্রথম যে ভিডিওটা আমার দেওয়া আছে, সে এসএসসির প্রথম ভিডিওটাতেই সেটা আমার দেওয়া আছে। তোমরা যদি চাও আমি ডেসক্রিপশনে ভিডিওটা লিঙ্কটা আমি বসিয়ে দেবো। তো তোমাদের এই দুটোই দিয়ে দেবো, একটা হচ্ছে তোমার ওই প্রত্যক্ষটার জন্য, আর এসএসসিটাতে কেবলান্বয় কেবল ব্যতি কি, অন্য ব্যতি বোঝানো আছে। দুটো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিও একদম। যদি কোনো অসুবিধা থাকে সেখানে আমার কমেন্টে জানিও, আমি পুনরায় বলে দেবো তোমাদের। আচ্ছা, নেক্সট তোমাদের আরো দুটো জিনিস, সেটা হচ্ছে উপমিতি শব্দ। উপমিতি কি, উপমিতি বলতে কি বোঝো, উপমিতির সংজ্ঞা। সেখানে একটা জিনিস আছে অতিদেশ বাক্য কি, আমি সমস্ত লিখতে পারিনি। উপমিতির সংজ্ঞার মধ্যে একটা আছে অতিদেশ বাক্য। অতিদেশ বাক্য কি, এই জায়গাগুলো খুব ক্লিয়ার রাখবে। উপমিতি থেকে এই একটি কোয়েশ্চেন আসবে যদি উপমিতি থেকে কোয়েশ্চেন দেয়। আর আপ্ত ব্যক্তি কাকে, একটা শব্দ হয়ে কোয়েশ্চেন। এই কয়টা কোয়েশ্চেন খুব ভালো করে করবে তোমরা। অবশ্যই এই প্রত্যক্ষের জায়গাটা আর অনুমানের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা একদম ছাড়বে না, একদম ছাড়বে না এই জায়গাটা। আর উপমিতি আর শব্দ, এই জায়গা থেকে তোমাদের যদি মনে হয় ভিডিও চাই, বোঝার লাগবে, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও বানাবো। তোমাদের প্রয়োজনটা আমাকে জানাতে হবে। এই তোমাদের সাজেশন দিয়ে দিলাম, তোমাদের এটা ন্যায় থেকে সাজেশন, এইখান থেকে কোয়েশ্চেন গুলো সব করবে। যদি কোথাও তোমার মনে হয় যে অন্য কোয়েশ্চেন হলেও তোমার কিছু জানার আছে, তুমি কমেন্টে জানাবে, সেই নিয়ে আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেবো, ভিডিও বানাবো। তোমাদের কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। তোমার কাজ শুধু কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। লাস্টে আজকে হলো ন্যায়, এর কদিন পরে প্রত্যেকটা টপিকের টপিক ওয়াইজ আমি সাজেশন তোমাদের দিতে থাকছি। আর পরীক্ষার আগে তো লাস্ট মিনিট সাজেশন, সেটা পরীক্ষার আগে আসবেই। এই ভিডিওগুলোতে দেখো সাজেশনস আছে, এই সাজেশনসগুলো তোমরা ফলো করো, খুব ভালো করে রেডি করো। তোমাদের জন্য আমি সমীরণ স্যার সবসময় আছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বুঝতে অসুবিধা হলেও কমেন্ট করবে, সাবস্ক্রাইব করো আমাদের সন্নিধি কোচিং। আর কি বলবো, এই ছিল আজকের ভিডিও। আশা করছি এতটা দেখেছো যখন তোমাদের কিছু ভালো লেগেছে নিশ্চয়ই। আর কমেন্ট, লাইক, শেয়ার করো যাতে অন্যান্য বন্ধুদের সুবিধা হয়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।